প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন দেশের কথা দশের কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল কবির। দর্শক, প্রতিদিনই যেমনটি বলে থাকি যে আমরা এই অনুষ্ঠানে সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। গতকাল ছিল শুক্রবার একটি অসাধারণ ঘটনা ঘটে গেছে বাংলাদেশের মানুষের জীবনের জন্য। বাঙালি হিসেবে আমরা যারা বাস করি তাদের জন্য এক গর্বের দিন যে এই রাষ্ট্রটির জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 50 বছর আগে 1971 সালে। তখন আমরা স্বল্পোন্নত দেশ হিসেবে চিহ্নিত ছিলাম। সেই স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ অর্জন করেছে। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি শুক্রবার রাতে এই সুপারিশ করে যে বাংলাদেশ এখন থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে। আর সেই সংবাদটি আমাদেরকে জানালেন আজ সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে গণতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে আজকে বলেছেন যে তিনি এই কৃতিত্ব দিতে চান বাংলাদেশের জনগণকে। আমরা একই সঙ্গে আমরাও এই কৃতিত্ব বাংলাদেশের জনগণের পাশাপাশি শেখ হাসিনার সরকার যে এই গত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থেকে বাংলাদেশকে উন্নয়নের এই ধারায় নিয়ে এসেছে, সেজন্য তাকেও আনুষ্ঠানিকভাবে শুরুতেই আজকে অভিনন্দন জানাতে চাই। আজকে সেই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শুধুমাত্র এই এলডিসি থেকে উত্তরণের খবরই জানাননি, সঙ্গে আরও গণমাধ্যম কর্মীদের সঙ্গে আরও অন্যান্য অনেক বিষয়ে কথা বলেছেন। আজকে আমরা সেই সব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের আজকের আলোচনার শিরোনাম ঠিক করেছি প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে তিনজন অতিথি যুক্ত রয়েছেন। স্টুডিওতে রয়েছেন আমার সঙ্গে আব্দুর রহিম হারমাসি, সিনিয়র সাংবাদিক, সঙ্গে রয়েছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, অতিরিক্ত গবেষণা পরিচালক সিপিডি, এবং রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক, কলামিস্ট এবং যারা নিয়মিত টিভি দেখেন তাদের কাছে পরিচিত মুখ আবু সাঈদ খান। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি দেশের কথা দশের কথা অনুষ্ঠানে। শুরুতেই প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে যেভাবে আমাদেরকে খবরটি জানিয়েছিলেন সেই অংশটুকু আগে একটু দেখে নিতে চাই। অর্থাৎ স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে যে যাচ্ছে সেই খবরটি আজ সংবাদ সম্মেলনে যখন জানান, আমরা সেই অংশটুকু আগে দর্শকদের জন্য একটু দেখে নিতে চাই। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং এটাকে আমাদের ধরে রাখতে হবে, এটাকে আমাদের স্থায়ী করতে হবে, সাস্টেনেবল করতে হবে এবং আমরা তা পারবো, সে প্রস্তুতি আমাদের আছে। এই যে সকলে সম্মিলিতভাবে কাজ করা, কাজে এটা আমার কোনো ম্যাজিক না, বলতে পারেন এটা বাংলাদেশের মানুষের ম্যাজিক। আর আমি যেটা করেছি যে এদেশের মানুষকে আমার বাবা ভালোবেসেছেন, তাদের ভাগ্য উন্নয়নের জন্য তিনি তার জীবনটা পর্যন্ত দিয়ে গেছেন। কাজে এখানে আমি মনে করছি এটা আমার কর্তব্য মানুষের পাশে থাকা। শুনছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষ্য আজকের সংবাদ সম্মেলনে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশে উন্নীত হওয়ার কথা তিনি বলছিলেন। আমরা শুরুতেই অর্থনীতিবিদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনার কাছে আসতে চাই। আপনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের অর্থনীতির প্রতি নিবিড় পর্যবেক্ষণ করছেন, বিভিন্ন সময় আপনার মতামত দিয়ে থাকেন। আপনার অনুভূতি জানতে চাচ্ছি, আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি, বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের দিকে গিয়েছে। দেখুন, স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে যদি বড় কোনো অর্জন বলতে হয় তাহলে আমার কাছে মনে হয় যে এই অর্জনটি, অর্থাৎ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে গিয়ে উন্নয়নশীল দেশে উত্তরণ, এটি সবচেয়ে বড় অর্জন হিসেবে আমরা ঘোষণা করতে পারি বা বলতে পারি। আসলে সেই অর্জনটি আসলে হলো, এবং এই অর্জনটি অনেক আগেই হতে পারত। আমার কাছে যেটি মনে হয় যে স্বাধীনতা উত্তরকালে গণতান্ত্রিক যে সরকারগুলো ছিল সেই ধারাবাহিকতাটা যদি থাকতো তাহলে, এবং 75-এর সময়কালের ঘটনাগুলি যদি না হতো তাহলে কিন্তু এই অর্জনটি অনেক আগেই হয়তো আমরা দেখতে পেতাম। আমাদের যে এত বছর হয়তো অপেক্ষা করবার প্রয়োজন হতো না। কিন্তু তাহলেও যে অর্জনটি হয়েছে দেরিতে হলেও এই অর্জনটি অবশ্যই একটি বড় অর্জন, এবং যে কোনো রাজনৈতিক সরকারের জন্য এরকম একটি ঘোষণার অংশ হতে পারা আমি মনে করি যে তাদের জন্য একটি বড় ঘটনা। এবং যখন একটি দেশের 50 বছরের পূর্তি উৎসব হচ্ছে তখন যদি এরকম একটি ঘোষণা কোন একজন সরকার প্রধান করতে পারেন, সেটা অবশ্যই তার একটি সাকসেস হিসেবে সেটি বিবেচিত হবে। সেই জিনিসটি কিন্তু আমরা আজকে দেখতে পেলাম। একটা জিনিস বলা দরকার যে বাংলাদেশকে কিন্তু বেশ কিছু কাল থেকেই বাইরের দেশগুলো, উন্নত দেশ বা উন্নয়নশীল দেশগুলো কিন্তু এটিকে স্বল্পোন্নত দেশ হিসেবে তারা আসলে মানতে চাচ্ছিলেন না। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কথা বলা হলে
সব সময় যে প্রস্তাবটি আসতো বাংলাদেশ বাদ দিয়ে বলেন আপনারা, অর্থাৎ তারা বাংলাদেশকে সাথে নিয়ে কোনো ধরনের স্বল্পোন্নত দেশের কাঠামোতে কোনো পরিবর্তন বা সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে তাদের এক ধরনের অনীহা ছিল। তারা মনে করেন যে বাংলাদেশ ইতিমধ্যেই এটি প্রাপ্তির ঊর্ধ্বে উঠে গেছে, এবং সেই জিনিসটি কিন্তু আমরা ভাবে দেখেছি। আমাদের রপ্তানি খাতের অর্জন দেখেন, আমাদের রেমিটেন্সের অর্জন, আমাদের কৃষি খাতের অর্জন, এই সমস্ত অর্জনগুলোই কিন্তু প্রকারান্তরে প্রকাশ করছিল যে বাংলাদেশ আর আসলে স্বল্পোন্নত দেশের জায়গায় নেই। সেটি কিন্তু আজকে আমরা মানে যেটি জানতে পারলাম সিডিপির ঘোষণার মাধ্যমে, বাংলাদেশ 2026 সালে সেই ঘটনাটি ঘটবে। হয়তো 24 সালেই ঘটতো, কোভিড এর কারণে সেটি 2 বছরের আমরা অনুরোধ করে 2 বছর সময় নিয়েছি। কিন্তু যে কোনো বিচারে আমরা মনে করি যে এটি একটি বড় ঘটনা, এবং একটি রাষ্ট্রের জন্য এটি একটি বড় ঘটনা, এবং অবশ্যই একটি রাজনৈতিক যে সমস্ত লক্ষ্যগুলো সামনের দিনগুলোতে এই সরকার দেখছেন, 2041 সাল, 2031 সাল, সেই জিনিসগুলো কিন্তু এখন মানুষের ভিতরে এক ধরনের আশা সঞ্চার করছে যে বাকি অর্জনগুলো সময় ধরে অর্জন করার মতো সামর্থ্য বাংলাদেশের রয়েছে। অনেক ধন্যবাদ গোলাম মোয়াজ্জেম। আমরা আসবো এই বিষয়ে আরও আলোচনা করার জন্য। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন দীর্ঘদিন যাবৎ অর্থনীতি বাণিজ্য বিষয়ে যিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, রিপোর্ট করে থাকেন, আমাদের পরিচিত মুখ আব্দুর রহিম হারমাসি। আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি যে বাংলাদেশ তো এখন উন্নয়নশীল দেশ হিসেবেই পরিচিত। ব্যক্ত করব এভাবে, আপনারা জানেন স্বাধীনতার পর আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম, এবং ওই সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার একটি মন্তব্য করেছিলেন, বাংলাদেশ বটমলেস বাস্কেট, তলাবিহীন চুরি। উনি এখনো বেঁচে আছেন। আমি সাংবাদিক হিসাবে আমার যদি সুযোগ থাকতো আমি হেনরি কিসিঞ্জারকে আজকে প্রশ্ন করতাম, এখন আপনার মন্তব্য কি, এখন আপনার প্রতিক্রিয়া কি? আমার বিশ্বাস হয়তো আমার সেই সুযোগটি হবে না, তবে আমি একজন সাংবাদিক হিসেবে আমি বিবিসি বা রয়টার্সের মতো বড় বড় সাংবাদিকদের অনুরোধ করব, আপনারা যদি সুযোগ পান তাহলে হেনরি কিসিঞ্জারকে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি প্রশ্ন করবেন, এবং উনি কি প্রতিক্রিয়া জানান সেটি জানার খুবই আগ্রহ আমার। যাই হোক, আমি আলোচনাটা এভাবে শুরু করলাম। এখন যে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে, আমরা কিন্তু এই যে আজকের যে ঘোষণাটি আসলো, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশে রূপান্তর বলি, পরিণত বলি বা বাংলাদেশের অর্জন বলি, এটা কিন্তু আমরা এই ঘোষণাটা আসবে এই বছরের অর্থাৎ 2021 সালের প্রথম দিকে। এটা কিন্তু আমরা জানতাম, আমরা যারা অর্থনীতি নিয়ে প্রতিবেদন করি বা মোয়াজ্জেম ভাইরা যারা অর্থনীতি নিয়ে গবেষণা করে, তারা কিন্তু জানতাম যে এই ঘোষণাটি 2021 সালের প্রথম দিকেই আসবে। এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, এই ঘোষণাটাকে একটু সুন্দর আঙ্গিকে বা সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উপস্থাপন করেছে, এই ঘোষণাটা বা এই অর্জনটাকে কিন্তু আরও মাধুর্যমণ্ডিত করেছে বা গৌরবান্বিত করেছে, যে আনুষ্ঠানিকভাবে সংবাদ এই কোভিড-19 এই মহামারীর মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণাটি দিয়ে আরও এই বিষয়টিকে, এই অর্জনটাকে আরও মর্যাদা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এখন যেটি তথ্যগত দিক যেটি আলোচনা করা প্রয়োজন, সেটি হচ্ছে যে মূলত মানে 3টি সূচকের উপর বেস করে আপনার জাতিসংঘ অর্থাৎ যেটাকে বলা হচ্ছে যে সিডিপি, তারা একটি ক্রাইটেরিয়া করে দিয়েছিলেন যে 2028 সালের মধ্যেই কিন্তু বাংলাদেশ মোটামুটিভাবে এইটা অর্জন করেছিল, যেটার মধ্যে প্রধান সূচক যেটি ছিল মাথাপিছু আয়, যেটার নির্ধারিত ছিল হচ্ছে আপনার $1230, সেটা জাতিসংঘের হিসাবে আপনার বলা হচ্ছে যে এটা বাংলাদেশ 2020 সালের মধ্যে $1860 মাথাপিছু অর্জন করেছে। আর একটা ছিল মানব সূচক, সেটা ক্রাইটেরিয়া বা ফিক্সড হচ্ছে 66 অর্থাৎ 66, আর সেটা অর্জন করেছে 75.4 বাংলাদেশ। আর একটা ছিল অর্থনৈতিক ও জলবায়ু ভঙ্গুরতার সূচক, সেটার ক্ষেত্রেও ক্রাইটেরিয়া ছিল বা টার্গেট ছিল 32, সেই বা কম, সেই ক্ষেত্রে 27। অর্থাৎ 3টি ক্ষেত্রেই বাংলাদেশ ওই সূচকগুলো অর্জন করেছে। তার ধারাবাহিকতায় কিন্তু এই স্বীকৃতিটা দিয়েছে জাতিসংঘ বাংলাদেশকে। এখন যেটি দাঁড়াচ্ছে, আলোচনার পরিপ্রেক্ষিতে বলা প্রয়োজন যে এই যে আমরা একটা বিশাল অর্জন করলাম, মোয়াজ্জেম ভাই বলেছেন যে এটা একটা বাংলাদেশের এই সময় বিশেষ করে 50 বছরের
বাংলাদেশের এই এই একটি সুবর্ণ জয়ন্তীতে আর একটা বড় বিষয় হচ্ছে যে আমরা জানি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী আমরা পালন করব এবং এই বছরটাকে আমরা মুজিব বর্ষ হিসাবেও ঘোষণা করেছে এবং কোভিড-19 কারণে হয়তো সেটা যেভাবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না, কিন্তু এই সময়ে এই একটি বড় অর্জন অবশ্যই বাংলাদেশকে একটি বড় মর্যাদার জায়গায় নিয়ে গেছে। আর যে আলোচনাটা খুব জোরালোভাবে করা প্রয়োজন সেটা হচ্ছে যে এই যে অর্জন, এই অর্জনটা 50 বছর চলে গেছে। আমরা সেই জায়গাটায় আসবো যে অর্জনটা কিভাবে ধরে রাখা যায় সেই আলোচনাটা আসবে। একটু সাংবাদিক, কলামিস্ট, লেখক আবু সাঈদ খান, আপনার প্রতিক্রিয়াটা একটু শুনে নিই। সন্দেহে এটা একটা বড় অর্জন এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা সবাই এটা নিয়ে গর্ব বোধ করি। তো আমরা গর্বিত নাগরিক যে বাংলাদেশ তার অবস্থান থেকে দ্রুত এগিয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ এগিয়েছে, মাথাপিছু আয় বেড়েছে, তো আমাদের রিজার্ভ বেড়েছে এবং সেই সঙ্গে মানব সূচকেও আমরা বিভিন্ন মানব সূচকে আমরা এমনকি আমাদের প্রতিবেশী দেশগুলোর থেকেও আমরা এগিয়ে আছি, অনেক ক্ষেত্রে আমরা এগিয়ে আছি। এটা নিঃসন্দেহে কৃতিত্বের দাবিদার। এই কৃতিত্ব যেমনই করে সরকারের, তার চেয়ে বেশি প্রধানমন্ত্রী যেটা বলেছেন এটা জনগণের, অর্থাৎ কৃষক এখানে সোনালী ফসল ফলিয়েছে, এখানে উদ্যোক্তারা তারা ঝুঁকি নিয়ে তারা বিভিন্ন ক্ষেত্রে তারা বিনিয়োগ করেছে, এখানে বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গা মানুষ তার কাজটা করেছে বলেই সেখানে সাফল্য এসছে। এখানে এই কৃতিত্ব উৎপাদকের, উদ্যোক্তাদের এবং সর্বোপরি জনগণের এবং সরকারের সেখানে তো সাপোর্টিভ বিভিন্ন রকম ইনিশিয়েটিভ তো রয়েছে। তো সবকিছু মিলেই হচ্ছে আমাদের বড় অর্জন এবং এখন হচ্ছে আমাদের সামনে যত বড় অর্জন চ্যালেঞ্জটাও তত বড়, অর্থাৎ এই অর্জনকে ধরে রাখা, এটাকে টেকসই করা, অর্থাৎ এই অর্জন যেন আমরা ধরে রাখতে পারি এবং আরো উন্নততর ধাপে নিয়ে যেতে পারি অর্থনৈতিকভাবে। এই অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ তার নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হবে, এটাকে আরো আমরা মধ্য আয়ের দেশে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, অর্থাৎ সেই চ্যালেঞ্জটাও জাতিকে এবং আমাদেরকে গ্রহণ করতে হবে এবং সেই জন্য আমাদেরকে আরো পরিকল্পিতভাবে এর সঙ্গে সংগতিপূর্ণ আচরণ করা দরকার। অর্থনৈতিক কর্মকাণ্ড যেগুলো আছে সেগুলোকে বাড়ানো, এর সঙ্গে সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড সবকিছু সম্পৃক্ত হওয়া দরকার। কেন অর্জনকে ধরে রাখতে হলে এখানে রাজনৈতিকভাবে, এখানে সাংস্কৃতিকভাবে সব ক্ষেত্রেই আমরা সে অর্জনকে ধরে রাখতে হবে। কেননা আমাদের এই অর্জন যেমনই করে আছে তারপর কিছু কালো ছায়াও কিন্তু আছে, যেমন দুর্নীতির ছায়া আছে, অপসংস্কৃতি আছে, জঙ্গিবাদের আশঙ্কা আছে, অনেকগুলো অপছায়া আছে। তো সেই জায়গা থেকে এই অপছায়াগুলোকে দূর করে আমাদেরকে এই অর্জনটাকে কিভাবে আমরা ধরে রাখতে পারি, এখানে অস্থিরতা এবং যে সমস্ত নৈরাজ্য অস্থিরতার যে সম্ভাবনা আছে সেটারও দরকার। আমাদের এই অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি, অর্থনৈতিক উন্নয়নই তো শেষ কথা নয়, এর সঙ্গে রাজনৈতিক উন্নয়ন দরকার, সাংস্কৃতিক উন্নয়ন দরকার। সম্পদ বেড়েছে কিন্তু বন্টন নিয়ে প্রশ্ন উঠেছে যে সম্পদ মুষ্টিমেয় মানুষের হাতে পুঞ্জীভূত হয়েছে এবং এই সম্পদ এর বাড়ার মধ্য দিয়ে এর ভাগিদার সবাই না। ৭১ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা এনেছি এবং মুক্তিযুদ্ধের শরিক ছিল সমগ্র জনগণ, বিশেষ করে নিচের তলা মানুষ যারা শ্রমিক, কৃষক, সাধারণ মানুষই তারাই এখানে অগ্রণী শক্তি হিসাবে পালন করেছে। তারা লাঙ্গলের হাল ছেড়ে রাইফেল ধরেছে, যুদ্ধ করেছে এবং আমাদের এই যে শক্তি, জনশক্তি, এই জনশক্তির কাছে এই অর্জনটাকে পৌঁছে দেওয়াটা হচ্ছে আজকে সময়ের দাবি বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আবু সাঈদ খান। জি, আবার ফিরবো আপনার কাছে। আমি আবার একটু খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনার কাছে আসতে চাই। আমরা স্বল্পোন্নত দেশ যতদিন ছিলাম ততদিন কিছু সুবিধাও আমরা পেতাম, এখন তো সেই সমস্ত সুবিধাগুলো পাবো না। তো সেই জায়গাতে জানতে চাচ্ছি যে আমরা যখন উন্নয়নশীল দেশ হচ্ছি তাহলে এটাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে আমাদের কী ধরনের পদক্ষেপ নেবে বাংলাদেশ? প্রস্তুতিকালীন হিসেবে 3 বছর থেকে 5 বছর সময় নেওয়ার জায়গায় বাংলাদেশ 5 বছর সময় চেয়েছে এবং তা পেয়েছেও। সেই রকম একটি জায়গায় থেকে আজকে আমাদের রপ্তানি নীতি, আমদানি নীতিতে কোনো রকম পরিবর্তন আনা প্রয়োজন আছে বলে আপনি মনে করেন কিনা? কারণ টেকসই উন্নয়ন তখনই হয় যখন আমরা সত্যিকারভাবেই টেকসই গণতন্ত্রও রাখতে পারি। আপনি প্রশ্নটি আরেকবার করবেন, এর লাইন একটু ডিসকানেক্টেড ছিল। আমি জানতে চাচ্ছিলাম যে টেকসই গণতন্ত্র যদি আমরা চাই, টেকসই উন্নয়নও প্রয়োজন। এই টেকসই উন্নয়ন ও টেকসই গণতন্ত্রকে রাখতে হলে আমরা স্বল্পোন্নত দেশ হিসেবে যেই সুবিধাগুলো পেতাম এখন তো আর সেই সুবিধাগুলো পাবো না।
ফলে আমাদের এই যে আজকের যে আমরা উন্নয়নশীল দেশ হলাম, এই উন্নতিটি ধরে রাখার জন্যে আমাদেরকে কোনো রকম পরিবর্তন আনতে হবে কিনা আমাদের রপ্তানি নীতিতে, আমদানি নীতিতে, আমরা একটু সংরক্ষণ নীতি থেকে আরেকটু উদারনৈতিক জায়গায় যাব কিনা, বিনিয়োগ বাড়ানোর প্রশ্নে, বিদেশি বিনিয়োগ বাড়ানোর প্রশ্নে আমাদের নীতিমালায় কোনো পরিবর্তন আনতে হবে কিনা? জি, ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে আপনি আসলে একটি ভালো প্রশ্ন করেছেন। আমরা মানে এমন কোনো কিছু ভাবার নেই যে আমাদের সব হারিয়ে আমরা কিছু একটি অর্জন করেছি, এটি কিন্তু মোটেই ভাবার কোনো কারণ নেই। আমরা বরঞ্চ এতদিন যেগুলো পেয়েছি আমরা মনে করি যে সেই যে প্রয়োজনগুলো আমরা তার ঊর্ধ্বে উঠে এসেছি। আমাদের এখন বৃহত্তর অন্য কিছুর প্রয়োজন রয়েছে এবং সেই সক্ষমতাটা আমাদের অর্জন হয়েছে। তারপরেও আমাদের কিছু স্বল্পোন্নত দেশ হিসেবে কিছু সুবিধা আমরা উন্নয়নশীল দেশে উঠলেও কিছু অব্যাহত থাকবে। যেমন ইউরোপিয়ান ইউনিয়নের বাজার সুবিধা 2026-এর পরে আরো 3 বছর 2029 পর্যন্ত অব্যাহত থাকবে। পরে আরো 8 বছর বাংলাদেশ এই সবচেয়ে বড় রপ্তানি বাজারে এই সুবিধাটি কিন্তু বাংলাদেশ অব্যাহত রাখতে পারবে। আগামী 5 বছর পর্যন্ত আমরা স্বল্পোন্নত দেশের সুবিধাগুলো কিন্তু আমরা পাবো। এর বাইরে উন্নয়নশীল দেশে উত্তরণ হলে আমাদের কিছু যে পরিবর্তনগুলো আসবে, এর ফলে যেটি বলা হয় যে এর ক্রেডিট রেটিং এর পরিবর্তন হবে। এর ফলে কান্ট্রির প্রতি কনফিডেন্স বাড়বে, ক্রেডিট রেটিং এর কারণে সুদের হার কমে আসবে। ফলে বিদেশ থেকে আমাদের উদ্যোক্তারা ঋণ নিতে চাইলে কম সুদে তারা ঋণ নেওয়ার সক্ষমতা অর্জন করবেন। বিদেশি বিনিয়োগ আমাদের মতো দেশে বাড়বে, এটিও এই সময়কালে রাজস্ব বাড়বে। দেখা গেছে যে সমস্ত দেশ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে গিয়েছে, তাদের দেশে এফডিআই বেড়েছে, তাদের দেশে রেভিনিউ বেড়েছে, তাদের রাজস্ব বেড়েছে। আমরাও প্রত্যাশা করতে পারি যে এই ধরনের পরিবর্তনগুলো আমাদের হবে। তবে একই সাথে আপনি গণতন্ত্রের যে পরিবর্তন বা আরো মজবুত যে সংহতির কথা বলছেন, এটিও কিন্তু আগামী দিনের একটি বড় শর্ত হয়ে দাঁড়াবে। ইউরোপিয়ান ইউনিয়নের বাজার প্রাপ্তির একটা বড় শর্ত হলো মানবাধিকার এবং শ্রম অধিকার নিশ্চিত করা। এক্ষেত্রে যে 27টি কনভেনশন রয়েছে মানবাধিকার এবং শ্রম অধিকার, তার মধ্যে আমরা 25টি সাইন করলেও এখনো 2টো সাইন করা বাকি রয়েছে। একটি হলো শ্রমিকদের ন্যূনতম বয়স, যেটার জন্য আমাদের চাইল্ড লেবার সংক্রান্ত আইএলও কনভেনশন সাইন করতে হবে। আরেকটি হলো শ্রমিকদের বা মানুষের প্রতি হ্যারাসমেন্টের ব্যাপারে যে অ্যান্টি হ্যারাসমেন্ট যে কনভেনশন রয়েছে সেটি, এগুলো আমাদের সাইন করা দরকার পড়বে। উপরন্তু দেশে মানবাধিকার পরিস্থিতি কিন্তু সম্মুখভাবে উন্নত করার প্রয়োজন পড়বে। সাম্প্রতিককালে আমরা যে মানবাধিকারের সমস্যার কথা বলছি, এ ধরনের সমস্যাগুলো কিন্তু তখন অনেক বেশি নিবিড়ভাবে পর্যবেক্ষণের ভিতরে আসবে এবং সেগুলো কিন্তু নজরদারির ভিতরে আসবে। দুর্নীতির বিষয়টা কিন্তু তখন নিয়মিত নজরদারির ভিতরে আসবে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস মানার বিষয়টি আসবে। সুশাসনগত বিষয়গুলো কিন্তু অনেক বেশি সামনে চলে আসবে। সুতরাং আমি বলছি না যে আমরা এগুলোর জন্য আমরা পরিপালন করব, কিন্তু আমরা যেটি মনে করি যে এতদিনের যে আমাদের উত্তরণ, সেই উত্তরণের যে পর্যায়, তাতে আমাদের আগামী দিনের উত্তরণে কিছু গুণগত পরিবর্তন আনতে হবে। সেই গুণগত পরিবর্তনের ক্ষেত্রে একটি হলো দক্ষতা বা উৎপাদনশীলতামুখী পরিবর্তন, যেটি আমাদের অর্থনীতিকে এগিয়ে যেতে সহায়তা করবে। আরেকটি হলো মানবাধিকার বা শ্রম অধিকার সংক্রান্ত উন্নয়ন, যেটি আমাদের গণতন্ত্রের ভিতকে আরো সুদৃঢ় করবে, স্বচ্ছ এবং জবাবদিহি করবে সরকারগুলোকে। এবং আমাদের যে আবু সাইদ খান ভাই যেটি বলছিলেন যে এক ধরনের সাস্টেইনেবল যে ডেভেলপমেন্ট, সেটি অর্জন করবার ক্ষেত্রে কিন্তু এটি হেল্প করবে। সুতরাং আমরা আগামী দিনে শুধু যে টাকার অঙ্কে আমরা এগিয়ে যেতে চাই তা না, আমরা একটি গুণগত মানসম্পন্ন আন্তর্জাতিক মানের একটি উন্নত দেশ হিসেবে আমাদের দেশকে গড়ে তুলতে চাই। অনেক ধন্যবাদ গোলাম মোয়াজ্জেম। আব্দুর রহিম হারমানসি, আপনার কাছে একটু ফিরতে চাই। আমাদের যে কিছু কিছু প্রতিবন্ধকতা যে এখনো আছে, সেই কথাগুলো বলছিলেন গোলাম মোয়াজ্জেম সাহেব, আপনার অভিমত? না, এখানে এলডিসি থেকে আমরা যে স্বল্পোন্নত দেশে উন্নীত হওয়ার স্বীকৃতি পেলাম, এটা যদি আমরা একদম বাংলার হিসাবে আমরা একটু আলোচনা করি, তাহলে এরকম দেখবেন একটা পরিবারের হয়তো 3জন সন্তান আছে কোনো বাবা মার, যে সন্তানটা একটু কম আয় করে, তার প্রতি কিন্তু একটু আলাদা ধরনের নজর থাকে যে ও একটু মাথা তুলে দাঁড়াক। এই ক্ষেত্রেও কিন্তু তাই। এতদিন হয়তো এই বাংলাদেশ একটু গরিব রাষ্ট্র ছিল, সেই কারণে এলডিসি অন্তর্ভুক্ত থাকার কারণে
কারণে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়েছে। বা বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে শুরু করে জাতিসংঘের শুরু করে বিভিন্ন দাতা দেশ বা দাতা সংস্থার কাছে সুযোগ সুবিধা পেয়েছে। যখন ওই ছেলেটি একটু স্বাবলম্বী হয়েছে, অর্থাৎ তার আয় ও রোজগার বেড়েছে, সে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন কিন্তু বাবা মা দেখে যে এখন তো ও দাঁড়ায় গেছে, যদি আর কেউ দুর্বল বা বোন তার ছেলে মেয়ে করে দুর্বল, তাকে কিন্তু সাহায্য করে। এটা কিন্তু পরিষ্কার এরকমই একটা বিষয় যে বাংলাদেশ যেহেতু একটু একটা পর্যায়ে চলে এসেছে, মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছে, তখন অন্য যে ধরনের সহযোগিতা এতদিন পেত সেই সহযোগিতাটা পাবে না, এটাই কিন্তু স্বাভাবিক। তবে এইটা হচ্ছে যে হ্যাঁ, নর্মালি তারা 3 বছর সময় দিয়ে থাকে এই সুযোগ সুবিধা করার জন্য। কোভিড-19 কারণে হয়তো 5 বছর, অর্থাৎ 2026 সাল পর্যন্ত বাংলাদেশ এখন যে ধরনের সুবিধাগুলো পাচ্ছিল সেই সুবিধাগুলো হয়তো 26 সালের পরে পাবে না। তবে এখানে মজ্জম ভাই একটু বলছিলেন ইউরোপীয় ইউনিয়নের 2029 সাল পর্যন্ত সুযোগ সুবিধা। এখানে সবচেয়ে এখন পর্যন্ত যেটা আলোচনা এসছে, যে আমরা তো জানি আমাদের রপ্তানি আয়ের প্রধান খাত হচ্ছে তৈরি পোশাক শিল্প। এখানে এখনো পর্যন্ত যে আলোচনা বিশেষজ্ঞ পর্যায় থেকে এসছে যে হয়তো এই সুবিধাটা উঠে গেলে 2026 সালের পর থেকে তৈরি পোশাক শিল্পে বা রপ্তানিতে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ তখন বিভিন্ন দেশে, এখন যেহেতু আমরা শুল্ক সুবিধাগুলো পাচ্ছিলাম, অর্থাৎ বিভিন্ন দেশে একটু কম শুল্কে রপ্তানি করতে পারে, সেই সুবিধাটা হয়তো পাবে না। সেই ক্ষেত্রে পোশাক শিল্পে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। আরেকটি, কিন্তু আমরা যদি প্রস্তুতির সময় পাচ্ছি, সেটাই বলছি আমি, আরেকটি বড় সমস্যা দেখা দিতে পারে, সেটি হচ্ছে ওষুধ শিল্প। আপনারা জানেন এই যে গত 15-20 বছরে বাংলাদেশের ওষুধ শিল্প কিন্তু আপনার অনেক এগিয়েছে। যে যাই বলুক না কেন, আমাদের বড় বড় কয়েকটি কোম্পানি বিদেশের ওষুধ রপ্তানি করে। এখন এই এলডিসির সুবিধাটা পেয়ে গেলে যে আমরা যে মেধাস্বত্ব অর্থাৎ পেটেন্ট যে সুবিধাটা পাই, অর্থাৎ বিভিন্ন বড় বড় আন্তর্জাতিক কোম্পানিগুলো যে ওষুধ আমরা বাংলাদেশে উৎপন্ন করি, সেটা এলডিসির হিসাবে ছিল। এলডিসির কান্ট্রিগুলো 2033 সাল পর্যন্ত এই তাদের কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না। কিন্তু এলডিসি থেকে যখন আমরা বের হয়ে আসলাম, তখন কিন্তু এটা দিতে হবে তাদের। সেই ক্ষেত্রে হয়তো আমাদের ওষুধ উৎপাদনের ক্ষেত্রে বা রপ্তানির ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। আরেকটি বড় বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যে আমরা যে বিভিন্ন কৃষিখাত বা রপ্তানির ক্ষেত্রে যে ভর্তুকিটা বা প্রণোদনা দিয়ে থাকি, অর্থাৎ এইটা হলে সেই প্রণোদনা দেওয়ার ক্ষেত্রেও প্রতিবদ্ধকতা আরোপ করতে পারে বিশ্ব বাণিজ্য সংস্থা বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো। এখন আমার আলোচনার বিষয়টা হচ্ছে যে আমার ব্যক্তিগত সাংবাদিকতার জীবন অভিজ্ঞতা, যে আমরা দেখেছি, আপনার মনে আছে নজরুল কবির, সেটি হচ্ছে যে 2004 সালে যখন কোটা সুবিধা উঠে গেল, তখন কিন্তু আমরা সাংবাদিকরা, বিশেষজ্ঞরা, মজ্জম ভাই, সিপিডি সহ সবাই কিন্তু বলেছিল তৈরি পোশাক শিল্প খাত হুমকির মুখে পড়বে। আমাদের পোশাক শিল্প কারখানার যে সমস্ত শ্রমিক বোনেরা কাজ করে, তারা নানান ধরনের জটিল পেশায় চলে যাবে। কিন্তু সেটি কিন্তু হয়নি। ওই সময় 2004 সালের রপ্তানি $5 বিলিয়ন রপ্তানি কিন্তু এখন $40 বিলিয়ন গিয়েছে। অর্থাৎ আমি যদি আমার সক্ষমতাটা অর্জন করতে পারি, যেহেতু এই যে এখনো 5 বছর সময় আছে, এটা যদি আমি অর্জন, অর্থাৎ বিগত বছরগুলোতে আমি যে সক্ষমতা অর্জন করেছি, সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আবারও যদি এই 5 বছরে আমরা সেটা ধারাবাহিকতা ধরে রাখতে পারি, আরও বিচক্ষণতার পরিচয় দেই, তাহলে কিন্তু আমার মনে হয় না যে পোশাক রপ্তানিতে বড় ধরনের সংকটের মুখোমুখি আমরা হব। আরেকটি বড় বিষয় হচ্ছে যে আমি সবসময় একটি কথা বলে থাকি, যে বাংলাদেশের মানুষের মধ্যে যে অন্তর্নিহিত যে শক্তি আছে, সেই শক্তি দিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে। আর যেহেতু আমরা একটা বড় অর্জন করলাম, এখন বাংলাদেশের সরকার থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ মানুষ, উদ্যোক্তা বলি, কৃষক বলি, ছোট ছোট শিল্প বিনিয়োগকারী বলি, যেই বলি, মানে তাদের মধ্যে একটা সাহস কিন্তু সঞ্চার হয়েছে। আপনি জানেন, যেভাবেই নেক না কেন, পদ্মা সেতুর অবয়বটা হওয়ার পর বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু অন্য ধরনের একটা সাহস সঞ্চয় বা পানসঞ্চার সৃষ্টি হয়েছে। এবং দেখবেন আপনি, এই যে এলডিসি থেকে বের হয়ে আসলাম, সব কিছু মিলিয়ে বাংলাদেশ আরও সাহসিকতার সঙ্গে, আরও উদ্যমের সঙ্গে অগ্রসর হবে। এটা আমার ব্যক্তিগত প্রত্যাশা, এবং আমার বিশ্বাস যে আমরা এই বক্তব্যের সঙ্গে অনেকেই একমত হবেন। অনেক ধন্যবাদ আব্দুর রহিম হারমাছি। নিশ্চয়ই বাংলাদেশ এগিয়ে যাবে। 71 সালেও আমরা একটি প্রশিক্ষিত পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষ জনযুদ্ধ করে কিন্তু এই দেশটাকে স্বাধীন করেছিল, সেই অভিজ্ঞতা আমাদের আছে। আজ আমরা আলোচনা করছি প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে। ইতিমধ্যেই আমরা বিরতির আগে আলোচনায় প্রধানমন্ত্রী আজ যে সুসংবাদটি জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে, সেই সুসংবাদ নিয়ে, অর্থাৎ এলডিসি থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যেই চূড়ান্ত সুপারিশ করে জাতিসংঘ, তা নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, রয়েছেন আবু সাঈদ খান এবং
আব্দুর রহিম হারমাসি। আপনাদের তিনজনকে আবারও আলোচনায় স্বাগত জানাচ্ছি। আবু সাঈদ খান বিরতির আগে বলে গিয়েছিলাম যে আলোচনা শুরু করব আপনাকে দিয়ে। আমরা আজকে লক্ষ্য করেছি যে গণমাধ্যম কর্মীদের সঙ্গে যখনই প্রধানমন্ত্রী আলোচনায় বসেন তখন সমকালীন অনেক বিষয়ই গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেন এবং তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতেই সেটির জবাব দিয়ে থাকেন। আজ যদিও বলেছিলেন যে এমন শুভদিনে খুব বেশি কথা বলতে চাই না, তারপরেও সম্প্রতি যে কারাগারে মৃত্যু ঘটেছে কারাবন্দী লেখক মুস্তাক আহমেদের, সেই প্রসঙ্গেও কথা উঠেছে, কথা বলেছে ডিজিটাল আইনের প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে, সেসব বিষয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা শুরুতে একটু তার সেই বক্তব্যগুলো একটু দেখে নিতে চাই এবং একই সঙ্গে জানিয়ে রাখতে চাই আল জাজিরার প্রসঙ্গটিও কিন্তু আলোচনায় এসেছিল, সেই বিষয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী। আমরা শুরুতে সেই আলোচনাগুলো একটু দেখে নিয়ে আপনার কাছে ফিরছি। যাদের বিচার হয়েছে সাজাপ্রাপ্ত, তারা, তাদের দোষর, তাদের পরিবার, তারা কিছু করে বসে থাকবে নাকি? তাদেরও কিছু আমরা দেখি, তাদেরও কিছু ইন্ধন আছে। আর সেই সাথে বাংলাদেশের রাজনীতিতে তো একটা অদ্ভুত একটা মিথস্ক্রিয়া দেখা যায় যে আল্ট্রা লেফট আল্ট্রা রাইট সময় সময় এক হয়ে যায়। দেখুন, আইন তার আপন গতিতে চলে। এখন আইনের অপপ্রয়োগ হচ্ছে কিনা এটা হলো দৃষ্টিভঙ্গির ব্যাপার। কারণ কোনটা আপনার কাছে অপপ্রয়োগ আর কোনটা অপপ্রয়োগ না, এটা একটা আপেক্ষিক ব্যাপার। কিন্তু আমি তো মনে করি যে আইন তার নিজ গতিতেই চলছে এবং চলবে। শুনছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন আজকে আল জাজিরার প্রসঙ্গে এবং ডিজিটাল আইনের প্রয়োগ প্রসঙ্গে তার মন্তব্য। আবু সাঈদ খান, আপনার বিশ্লেষণ শুনতে চাই। আজ তো আপনি দেখেছেন আপনি প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে অনেক বিষয়ে কথা বলেছেন, আপনার মন্তব্য জানতে চাচ্ছি। ডিজিটাল নিরাপত্তা আইন একটা মহৎ উদ্দেশ্য হয়েছে এমন দাবির সঙ্গে আমি বিরোধিতা করি না। নিশ্চয়ই একটা মহৎ উদ্দেশ্যে নিরাপত্তা বিধানের জন্য এই আইনটা হয়েছে, কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে আইনের অপপ্রয়োগ। এবং এই আইনের প্রয়োগ করার দায়িত্ব তো সাধারণ রাষ্ট্রযন্ত্রের, এবং রাষ্ট্রযন্ত্র মানে তো কেবলমাত্র সরকার কিংবা ঊর্ধ্বতন নেতৃত্ব নয়। যেমন ধরুন, রাষ্ট্রযন্ত্র কি? রাষ্ট্রযন্ত্র হচ্ছে লেখক মুস্তাককে যে পাহারা দিত যে প্রহরী, সেও রাষ্ট্রযন্ত্রের অংশ। যে তার খাবার পৌঁছে দিত, সেও রাষ্ট্রযন্ত্রের অংশ। যে পুলিশ আইন শৃঙ্খলার জন্য রাস্তায় থাকে, সেও কিন্তু রাষ্ট্রযন্ত্রের অংশ। তো তাদের বিহেভটা কেমন হবে তার উপর নির্ভর করছে আইনের কেমন প্রয়োগ হবে। অতএব এই রাষ্ট্রযন্ত্রের সমস্ত বিষয়কে বিবেচনা করে আমাদের ভাবতে হবে যে আইনের অপপ্রয়োগ হচ্ছে কি হচ্ছে না, এবং আইনের অপপ্রয়োগের জন্য রাষ্ট্রের ঊর্ধ্বতন নেতৃত্বে নজরদারি রাখাটা দরকার, সেখানে চোখটা খোলা রাখা দরকার। যেমন ধরুন, আমাদের জন্য আমরা তো এই যে আমাদের আনন্দ ঘন মুহূর্ত, যে আমরা একটা বড় অর্জন, অর্থাৎ আমরা স্বল্পোন্নত দেশ থেকে আমাদের উত্তরণ ঘটেছে। এই উন্নয়নের দিনে একই সঙ্গে সংবাদপত্রে দেখলাম যে 13টা দেশের কূটনীতিকরা কিন্তু বিবৃতি দিয়েছে, যেটা নিশ্চয়ই আমাদের মাথাকে উন্নত করেনি। সেটা হচ্ছে যে লেখক মুস্তাকের মৃত্যুটা নিয়ে এক ধরনের সারা প্রতিক্রিয়া হয়েছে, এবং এই প্রতিক্রিয়া দেশের গণ্ডিও ছাড়িয়ে গেছে। তো এই জিনিসগুলো খতিয়ে দেখা দরকার, এবং সেখানে রাষ্ট্রযন্ত্র অর্থাৎ এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই কি ধরনের বিহেভ করবে, এবং সেখানে সমস্ত মানুষের নিরাপত্তাকে নিশ্চিত করার দরকার। রাষ্ট্রযন্ত্র যেমন ধরুন যে সাধারণ মানুষ যারা এই ডিজিটাল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদেরকে নিশ্চয়তা দেওয়া, তাদের নিরাপত্তা বিধান করা, এবং সেই সঙ্গে আমাদেরকে খেয়াল রাখা দরকার যে রাষ্ট্র যেন অসহিষ্ণু না হয়ে ওঠে, কিংবা রাষ্ট্রের সাথে, রাষ্ট্র মানে হচ্ছে বিভিন্ন যারা আইন প্রয়োগকারী সংস্থা, তাদের আচরণটা কি হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটাকে খতিয়ে দেখা দরকার। এবং এই ধরনের অনেক অপঘটনাও তো রাষ্ট্রের দ্বারা সংগঠিত হয়, সেটাকে খতিয়ে দেখা রাষ্ট্রের কিন্তু বড় কাজ। আর এই কাজটা করলে সেটা নিশ্চয়ই আপেক্ষিক ব্যাপার। কখনো আমি প্রধানমন্ত্রীর সঙ্গে একমত, এটা আপেক্ষিক ব্যাপার। রাষ্ট্রযন্ত্র কখন সঠিকভাবে আচরণ করতে পারে, আবার কখনো ভুলও করতে পারে, কিন্তু এখানে একটা নজরদারির মধ্যে আনাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি মনে করি সেই রাষ্ট্রই তত গণতান্ত্রিক যে রাষ্ট্র যত সহিষ্ণু, এবং যে রাষ্ট্রকে তার সমালোচনা সহ্য করতে হবে,
রাষ্ট্রকে তার সমালোচনা সহ্য করতে হবে, সরকারকে সমালোচনা সহ্য করতে হবে, এবং সমালোচনা হচ্ছে গণতন্ত্রের প্রাণ শক্তি, গণতন্ত্রকে পিউরিফাই করে, গণতান্ত্রিক বিধানকে নিশ্চিত করে সমালোচনা। এখন আমরা নিশ্চয়ই চাইবো না যে ষড়যন্ত্র থাকতে পারে, তা আমাদের রাষ্ট্রকে ঠিক করতে হবে কোনটা ষড়যন্ত্র এবং কোনটা সমালোচনা, কোনটা আন্তরিকভাবে সমালোচনা করছে এবং কোনটার মধ্য দিয়ে তারা তাদের দৃষ্টিভঙ্গি কি, এই দুটো জিনিস দরকার। একই সঙ্গে একটা রাষ্ট্রের মধ্যে বহু ধরনের ঘটনা থাকে, যেমন ধরেন ষড়যন্ত্র থাকে, আবার এখানে সমালোচনাও থাকে। তো ষড়যন্ত্রকারী এবং সমালোচক তারা কিন্তু এক না, এবং সমালোচনারও একটা দৃষ্টিভঙ্গি থাকে। সমালোচনার মধ্য দিয়ে তারা সংশোধন করতে চায় কিংবা একটা মহৎ উদ্দেশ্যে সমালোচনা করা, একটা গণতান্ত্রিক অধিকারকে সুষ্ঠু প্রয়োগ করা, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে সমালোচনার একটা খারাপ উদ্দেশ্য থাকতে পারে। অতএব এই সব কিছু দেখভাল করার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে, এবং আমাদের সবচেয়ে হলো যে গণতান্ত্রিক উন্নয়নের স্বার্থেই এখানে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি গণতান্ত্রিক উন্নয়নটা দরকার, এবং উন্নয়নের কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। উন্নয়ন মানে কেবলমাত্র দালান কোঠা কিংবা পদ্মা সেতু নয়, মেগা প্রজেক্ট নয়, হ্যাঁ এগুলোরও দরকার আছে, কিন্তু উন্নয়ন মানে হচ্ছে মানুষের জীবন মানের উন্নয়ন, উন্নয়ন মানে হচ্ছে তার মানব অধিকারের উন্নয়ন, গণতান্ত্রিক অধিকারের উন্নয়ন, নৈতিকতা, শিক্ষা, সামগ্রিক একটা সমন্বিত উন্নয়ন। এই কনসেপ্টের জায়গা থেকে আমাদের বিষয়গুলোকে দেখতে হবে, এবং মানবাধিকার যদি, যেটা মজ্জেম সাহেব যথার্থই বলেছিলেন, যদি মানবাধিকারের বিষয়টা কিন্তু এটা বিবেচনা আসবে। আমরা যখন একটা দায়িত্বশীল পর্যায়ে উন্নীত হয়েছি, আমাদের উত্তরণ ঘটেছে, তখন পৃথিবী আমরা মানবাধিকার এখানে লঙ্ঘিত হচ্ছে কিনা সেই ব্যাপারটাকে কিন্তু বিশ্ব উন্নত বিশ্ব সারা বিশ্ব খতিয়ে দেখবে। এমনকি আমাদের যারা অর্থনৈতিক অংশীদার, তারাও কিন্তু এই জিনিসগুলোর প্রতি নজর রাখবে। তো সেই জায়গা থেকে আমরা কি বিহেভ করব, রাষ্ট্র কি বিহেভ করবে, আমরা জনগণ কোন ধরনের আচরণ করব, সে সবকিছুই আমাদের বিবেচনা আনা জরুরি বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আবু সাঈদ খান। জনাব গোলাম মোয়াজ্জেম, ফিরছি আপনার কাছে। যেই কথাটি আপনি বিরতির আগেও বলছিলেন, আবু সাঈদ খানও সম্প্রতি শেষ করলেন যে বিষয়টি, সেটি হচ্ছে মানবাধিকারের প্রসঙ্গটি। আজকে কারাগারের যেই নিয়ম, কারা কোড অনুযায়ী, জেল কোড অনুযায়ী, কোনো একজন কারাবন্দী যদি অসুস্থ হয় তার সেখানে চিকিৎসা সুবিধা পাওয়ার কথা। এবং আমি যদি ভুল না করে থাকি, আমার কাছে যে তথ্যটি রয়েছে যে 1864 সালের যে জেল কোড, যেটি বাংলাদেশ এখনও বাংলাদেশের কারা কর্তৃপক্ষ মেনে থাকে বলে বলা হয়, যে সেই 1864 সালে সেই জেল কোড অনুযায়ী প্রতি 24 ঘন্টা অন্তর বন্দীদের স্বাস্থ্য পরীক্ষা করার কথা। সেই ক্ষেত্রে কারাবন্দী লেখক মুস্তাক আহমেদ অসুস্থ ছিলেন কিনা, এবং তিনি যখন কারা হেফাজতে মৃত্যু মুখে পতিত হলেন, কারণ হাসপাতাল থেকে বলা হয়েছে যে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। যদিও কারা কর্তৃপক্ষ দাবি করছেন যে তাকে চিকিৎসকরা বলেছেন যে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, কিন্তু আমরা গণমাধ্যম কর্মীদের কাছে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন যে তাকে মৃত অবস্থায় আনা হয়েছিল। এই যখন বাস্তবতা, এই যখন একজন কারাবন্দী মানুষেরও তো তার অধিকার রয়েছে, তার আইনগত অধিকারটি ভোগ করার, তাহলে আজকে মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন ইতিমধ্যেই বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। আবু সাঈদ খান বলছিলেন কূটনীতিকরাও এ নিয়ে প্রশ্ন তুলেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন। এটি এই শুভক্ষণে ওই জ্যোৎস্নায় এক ধরনের কালো স্পট পড়ার মতো রয়ে গেল কিনা, কালো দাগের মতো রয়ে গেল কিনা? প্রথমত হলো যে আমি এই ধরনের বিষয়গুলোর বিশেষজ্ঞ না, কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমার নিজস্ব কিছু ধ্যান ধারণা আছে। এবং আজকের প্রেস ব্রিফিং, আপনাদের বিষয় যেহেতু প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সটি, আমি সেটির আলোকেই আসলে গিয়ে বিশ্লেষণ করতে চাই। অর্থাৎ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ করে যে উন্নয়নশীল দেশে উত্তরণ হলো, সেই কাঠামোতেও কিন্তু এই বিষয়টিকে বিশ্লেষণ করার সুযোগ রয়েছে। আমি আসলে সেই জায়গা থেকে বিষয়টিকে দেখতে চাই, এবং সেই জায়গা থেকে দেখবার ক্ষেত্রে প্রথম যে বিষয়টি প্রয়োজন সেটি হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এই যে ঘটনাটি ঘটেছে, অনতিবিলম্বে এর একটি স্বচ্ছ তদন্ত হওয়া এবং এটি জনসম্মুখে জানানো, এটি কিন্তু যে কোনো নাগরিকের অধিকার রয়েছে জানা এবং জানানো, সাংবাদিকদের তো অবশ্যই সেটি রয়েছে, এটি কিন্তু প্রয়োজন হবে। দেখুন, এ ধরনের ঘটনাগুলো আগামীতে যখন আমরা ইউরোপের বাজারে বাজার সুবিধা নিতে চাইবো, তারা হয়তো দেবে আমাদের, কিন্তু নিয়ম রয়েছে এই ধরনের সুবিধাপ্রাপ্ত দেশগুলোর প্রতি 2 বছর অন্তর তারা এই মানবাধিকার এবং শ্রম অধিকারের বিষয়গুলো তারা পর্যালোচনা করে। তাদের নিয়মিত একটি ফরম্যাট রয়েছে।
সেই ফরম্যাটের ভিতরে আইনগত কোন কোন জায়গাগুলোতে কি কি সংস্কার লাগবে সেটি তারা বলে দেয় এবং সেই অনুযায়ী সেই দেশগুলোর সঙ্গে তারা কাজ করে। যে সমস্ত ঘটনাগুলো এই সময়কালের ভিতরে উত্থাপিত হয় দেশে এবং বিদেশে ওই দেশ সম্পর্কে, সেগুলো সম্পর্কে তারা ওই দেশগুলোর সঙ্গে কাজ করে। সুতরাং যে ঘটনাটির কথা বলা হচ্ছে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এরকম একটি ঘটনা যদি ইউরোপিয়ান ইউনিয়নে বাজার প্রাপ্তির পরে আমরা যদি জিএসপি প্লাস বা জিএসপি নিয়ে যদি ঘটে, তাহলে সাথে সাথেই হয়তো তাদের কাছ থেকে একটি অবজারভেশন আসবে, তারা ব্যাখ্যা চাইবে। আমি বলছি না যে স্বাধীন দেশ হিসেবে আমরা তাদেরকে ব্যাখ্যা দেব কি দেব না, সেটি বলছি না, কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি যে এই আমাদের এই জায়গাগুলোতে আগামীতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিতা, কার কোন দায়িত্ব, এই কারাগারে কার কি দায়িত্ব ছিল, কয়েদির প্রতি কার কি দায়িত্ব পরিপালনের বিষয় ছিল, সেটি হয়েছে কিনা সেটি কিন্তু মানবার প্রয়োজন পড়বে, সেটি আমি এখানে বলতে চাই। দ্বিতীয়ত হলো, আপনি শুধুমাত্র এটি ইউরোপিয়ান ইউনিয়ন না, আপনি আগামীতে উন্নত বা উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে আপনি যখন বাণিজ্য চুক্তি করতে চাইবেন, সেখানেও কিন্তু শ্রম অধিকার এবং মানবাধিকার আজকাল যুক্ত হচ্ছে। আপনি ইউএস এর সাথে বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বলেন, এমনকি উন্নয়নশীল অন্যান্য দেশগুলো বলেন, তারা কিন্তু এখন এই সংক্রান্ত ক্লজগুলো সন্নিবেশিত করে কিন্তু তারা বাণিজ্য চুক্তিগুলো স্বাক্ষর করছে, বিনিয়োগ চুক্তিগুলো স্বাক্ষর করছে। এমনকি আমরা জানি যে নতুন বাইডেন প্রশাসন থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক উন্নয়ন চায়, কিন্তু একই সাথে তারা মানবাধিকার এবং শ্রম অধিকারের বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়। সুতরাং যে কোনো বিচারে আগামী দিনে আমাদের যে অগ্রগমন, আমরা মনে করি এটি শুধু অর্থনৈতিক অগ্রগমনের ভিতরে সীমিত থাকবে না। এই জায়গাটিতে আমাদের অগ্রগমনটি অবশ্যই মানবাধিকার এবং শ্রম অধিকারের মতো বিষয়গুলোতেও আমাদের অগ্রগমন দরকার হবে এবং সেই জায়গায় সরকারের রাজনৈতিক উচ্চ পর্যায়ে যেহেতু ঐকান্তিকতা রয়েছে, প্রয়োজন হবে রাজনৈতিক এই ইচ্ছেগুলো যাতে সরকারের নিম্ন পর্যায় পর্যন্ত, সকল পর্যায় পর্যন্ত যাতে সেটি পরিপালনে সকলে যাতে বাধ্য হয় এবং একটি নিয়ম কাঠামোর ভিতরে যাতে এই জিনিসগুলোর পরিপালনটি যাতে নিশ্চিত হয় এবং যদি কোথাও ব্যত্যয় হয় তাহলে সরকার উপর থেকে নিচ পর্যন্ত সেই জায়গাটিতে যেন জবাবদিহিতা নিশ্চিত করা হয়। অনেক ধন্যবাদ গোলাম মোয়াজ্জেম, আপনি একেবারেই পিন পয়েন্টে আলোচনায় নিয়ে এসছেন। আব্দুর রহিম হারমাসি, আপনার কাছে আসতে চাই। গোলাম মোয়াজ্জেম তার গবেষণামূলক জায়গা থেকে যেই কথাগুলো তথ্যগুলো বলছিলেন, আপনি তো একেবারে মাঠ পর্যায়ে কাজ করেন এবং একসময় আপনি, আমরা জানি, ছাত্র রাজনীতিতেও সক্রিয় ছিলেন। সেই রকম একটি জায়গা থেকে জানতে চাচ্ছিলাম যে যেই কথাটি আবু সাইদ খানও বলছিলেন যে উন্নয়নের প্রশ্ন শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, এবং একই সঙ্গে প্রশ্ন তুলেছেন যে আমরা যেরকম উন্নতি করব তার বন্টন ব্যবস্থাপনা নিয়েও কথা হচ্ছে, যে যখন উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছি সেইখানে সমমাত্রায় যদি সেই উন্নয়নের ভাগটা সব জায়গায় না পৌঁছায় তাহলে কি এইরকম কোনো ব্যত্যয় ঘটার শঙ্কা রয়েছে বলে মনে করেন কিনা? এবং আমি বলবো বিশেষ করে এই যে মানবাধিকারের প্রশ্নটি নিয়ে যদি আপনি একটু বলেন। না, এখানে বড় অর্জনকে নিয়ে সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এ এক বদলে যাওয়া বাংলাদেশ। খুবই আমরা খুশি হয়েছি, আমরা অবশ্যই এই বদলে দেওয়ার একটি অংশ। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে এই অর্জন দেশের 17 কোটি বা 18 কোটি মানুষের, যারা দেশে বিদেশে অবস্থান করেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সম্মান রেখেই আমি যেটি বলতে চাই, এই যে এই মানুষ, বাংলাদেশের জনগণ, এর অংশ কিন্তু একজন মুস্তাক আহমেদও। কিন্তু আমার কাছে যেটি মনে হচ্ছে খুবই জোরালো, একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমি যেটি বলতে চাই, সে ডিজিটাল নিরাপত্তায় অবশ্যই একটি যে কোনো দেশকে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে যে কোনো বিষয়ের একটি সুন্দর আইন অবশ্যই থাকা প্রয়োজন এবং সেই আইনের প্রতি আমরা সবাই সম্মানও দেখাবো। এখন প্রশ্ন হচ্ছে সেই আইনটির অপপ্রয়োগ হচ্ছে কিনা, অপব্যবহার হচ্ছে কিনা, সেটি একটি বড় বিষয়। আমরা এখন পর্যন্ত এই ডিজিটাল নিরাপত্তা আইনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি অনেক ক্ষেত্রেই অপপ্রয়োগ হচ্ছে, একদম পরিষ্কার, একদম গণমাধ্যম কর্মী হিসেবে বলছি। আপনাকে যদি আমি উদাহরণ দেই তাহলে প্রবীর শিকদারের উদাহরণটা প্রথমেই আসবে। আমাদের খুবই পরিচিত, আমরা একসঙ্গে কিন্তু মিছিল মিটিং করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। কাজলের বিষয়টি দেখেন, একদম আমি কি বলবো, আইনের বিষয়, তারপরে কিন্তু একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমি আলোচনা করতেই পারি যে কাজলের সঙ্গে যে প্রয়োগটি করা হয়েছে সেটি অপপ্রয়োগ হয়েছে কিনা বা অন্যায় হয়েছে কিনা, সেই আলোচনার কিন্তু আমি করতেই পারি।
আমার একজন সহকর্মী হিসেবে। একই সঙ্গে চলে আসে কিন্তু আপনার মোস্তাক আহমেদের কথা, এবং একই সঙ্গে আমি যোগ করতে চাই, আমি যেহেতু BDNews24.com এর একজন কর্মী, আপনি জানেন যে BDNews24.com এর প্রতিবেদন সে 2017-14 সালের প্রতিবেদন করার ক্ষেত্রে একযোগে সারা দেশ থেকে বিভিন্ন জেলা থেকে এই যে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুমকি দেওয়া হচ্ছে নানান পর্যায় থেকে। আপনি নিজেও বলছেন একটি প্রভাবশালী ব্যক্তির প্রতিবেদন, দুদকের প্রতিবেদন আমরা করেছি, এখন বলা হচ্ছে সেই প্রতিবেদন মুছে ফেলতে হবে, আগের পুরোনো প্রতিবেদন। এটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করা হচ্ছে। আপনি জানেন গত কয়েকদিন ধরে আমার সম্পাদক নিজে সংবাদ সম্মেলন করেছেন। আমি যেটি বলতে চাচ্ছি যে এক্ষেত্রে ঘটনাটা কি ঘটছে, এই রাষ্ট্রের কোনো ব্যাঘাত ঘটছে, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে তা কিন্তু নয়। গুটি কয়েক ব্যক্তি, এবং অত্যন্ত স্পষ্টভাবে বলা প্রয়োজন, প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে যাচ্ছে এই সংবাদকর্মী বা এই লেখক মুস্তাক আহমেদের। আমরা জানি মুস্তাক আহমেদের স্ট্যাটাসটি কিন্তু আপনি জানি যে কার বিরুদ্ধে কি স্ট্যাটাস দিয়েছিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, রাষ্ট্রের বিরুদ্ধে বড় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া গেলে সেটি একটি বড় বিষয়, কিন্তু কোনো ব্যক্তির স্বার্থের বাধা হলে, যদি কারো মন্তব্যে কারো ব্যক্তির যদি স্বার্থের ব্যাঘাত ঘটে, সেই কারণে যদি ডিজিটাল নিরাপত্তা আইন বা অন্য যে কোনো আইনই যদি প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু সেটি কিন্তু ওই যে আইনের যথাযথ প্রয়োগ সেটি কিন্তু আর থাকে না। এক্ষেত্রে কিন্তু প্রবেশিকদারের ক্ষেত্রে আমরা একই লক্ষ্য করেছি, আমরা মুস্তাক আহমেদের ক্ষেত্রে লক্ষ্য করেছি, আপনার কাজলের ক্ষেত্রে লক্ষ্য করছি, এবং যারা আপনার কিশোর যে কারাগার আছে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা লক্ষ্য করছি। আপনাকে ইয়া ভাই যেটি বলছিলেন সেটি হচ্ছে যে আপনি সমালোচনার বিষয়টিকে গণতন্ত্রের একটি অংশ হিসেবে দেখতে হবে। আমরা ক্যাম্পাসে যখন মিছিল মিটিং করেছি তখনও এই কথাটি বারবার বলছে, কিন্তু এই বিষয়টি কিন্তু অনুপস্থিত আমরা দেখতে পাচ্ছি বারবার। আপনাকে যদি আমি আলোচনা করি যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার ডিজিটাল নিরাপত্তা আইনের ক্ষেত্রে আমরা যখন থেকে আইনটি অনুমোদন হয়েছে বা পাশ হয়েছে তখন থেকে কিন্তু আমরা বলে আসছি, এবং গণমাধ্যম কর্মীরাই কিন্তু ব্যাপকভাবে বলে আসছে যে এই ক্ষেত্রে আইনের সংশোধন আনা প্রয়োজন, তা না হলে কিন্তু অপপ্রয়োগ হবে। কিন্তু সেই ঘটনাগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাই নতুন করে যে আলোচনার বিষয় সেটি হচ্ছে যে এই আইন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে গেলেই মামলা হবে, এবং সেই যে যার বিরুদ্ধে মামলা হবে তার বিরুদ্ধে অপপ্রয়োগ হবে, এইটা থেকে আমরা রক্ষা পেতে চাই। এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সম্মান রেখেই বলছি, আপনি এই বিষয়টি দেখভাল করেন, এবং আপনাকে আবারও অনুরোধ করছে হয়তো প্রয়োজনে একটি কমিটি করেন, যদি কোন কোন বিষয়ে সংশোধন বিয়োজন আনা প্রয়োজন আছে কিনা, এবং আমরা মনে করি সত্যিকার অর্থে যে অবশ্যই প্রয়োজন আছে, এবং সেই বিষয়গুলো দেখভাল করে আইনটি যদি আবারও সংশোধন বা সংযোজন বিয়োজন করা প্রয়োজন মনে করেন তাহলে করেন। তা না হলে কিন্তু এই যে একটি গোষ্ঠী অপরাধ করার ক্ষেত্রে থেকে আপনি নিরাপত্তার জন্য করছেন, কিন্তু একটি গোষ্ঠী কিন্তু এই নিরাপত্তার বলয়ে আরও বেপরোয়া হয়ে উঠবে, এবং আপনার সত্যিকার অর্থে যে সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে যে আলোচনাটা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। আর আপনি যেটা বলছিলেন হ্যাঁ বৈষম্য, এই ক্ষেত্রেও কিন্তু বৈষম্য, আমরা LDC থেকে স্বল্পোন্নত দেশ হয়েছি, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই অর্জনের অংশ কত অংশ পাচ্ছে, গুটি কয়েক ব্যক্তি পাচ্ছে নাকি দেশের 17 কোটি 18 কোটি মানুষ পাচ্ছে, এই বিষয়টি কিন্তু জোরালোভাবে উপস্থাপন করতে হবে, জোরালোভাবে আলোচনা আনতে হবে। আপনার গুটি কয়েক মানুষের যদি এই অর্জন ভাগ হয়ে যায়, তাহলে কিন্তু দেশের কাঙ্ক্ষিত ওই যে উন্নয়ন বলি আমরা, টেকসই উন্নয়ন বলি, বা 2021 সালের যে আমাদের বড় লক্ষ্যমাত্রা সেটা অর্জনের ক্ষেত্রে আমরা হুমড়ি খেয়ে পড়বো। সেই কারণে সব কিছু মিলিয়ে আমরা যে অর্জনটা করেছি সেই অর্জনটার ধারাবাহিকতা অব্যাহত রেখে আমরা যেন এই যে কিছু কিছু ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো আছে, মানে বাধা আসছে, সেই বাধাগুলো যেন মসৃণভাবে চলে, সেদিকে আমার মনে হয় খুব ভালোভাবে নজর দেওয়া উচিত। অনেক ধন্যবাদ আব্দুর রহিম হারমাছে। আবু সাইদ খান, আপনার কাছে ফিরতে চাই। বাধা থাকবে, বাধা বাঙালি পেরোতে জানে। এই যে প্রশ্নগুলো আসছে সামনে, এই বাধাগুলোকে অতিক্রম করার ক্ষেত্রে কত দ্রুত পদক্ষেপ নেওয়া যেতে পারে, কি বিষয়ে পদক্ষেপ নেওয়া যেতে পারে? না একটা যে বাধা সরকার তার নিজস্ব সুবিবেচনায় বাধাগুলো দূর করবে, আরেকটা হচ্ছে জনগণের আন্দোলনের মুখে কিংবা দাবির মুখে করবে। এখন প্রশ্ন হচ্ছে যে এর আগে আমি যতদূর মনে পড়ে যে একবার সম্পাদক পরিষদ তারা একাধিক মন্ত্রী, বোধহয় 3 জন মন্ত্রীর সঙ্গে বসেছিলেন, এবং জায়গাগুলিকে চিহ্নিত করে দেওয়া হয়েছিল, এবং তারা এটাকে খতিয়ে দেখবেন বলা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে না। আমার মনে হয় এখানে তো সেই পরিসরে আলোচনার সুযোগ নাই যে ডিজিটাল নিরাপত্তা আইনে অপপ্রয়োগের সমূহ সম্ভাবনা রয়েছে, অতএব এই আইনটি পুনর্বিবেচনা করাটা খুবই জরুরি। দ্বিতীয়ত যে বিষয়টা আলোচনা এসছে যে আমরা, অর্থাৎ এখানে উন্নয়নশীল দেশ হিসাবে আমাদেরকে
পৃথিবীর বিভিন্ন দেশ যাদের সঙ্গে আমাদের অংশীদার, তারা বিভিন্ন প্রশ্ন তুলবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেটা একটা দিক। আর একটা হলো আমরা আমাদের নিজেদের গরজে নিজেদের প্রয়োজনেই আমরা সংশোধিত হব কিনা, নিজেদের প্রয়োজনেই আমরা জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত করবো কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী পালন করছি, 50 বছর পেরিয়ে এসেছি। মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকারের জায়গা ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থা হবে, এখানে সম্পদের বন্টন হবে, এবং এই যে জায়গাটা আমাদের নিশ্চিত করা ছিল অসাম্প্রদায়িক ব্যবস্থা এখানে কায়েম হবে, তাহলে মানুষে মানুষে যে বিভাজন সেটা কমিয়ে আনা হবে, এগুলো মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল। আমরা মুক্তিযুদ্ধের এই সুবর্ণ জয়ন্তীতে সেই অঙ্গীকারের প্রতি আবার আমরা ফিরে আসবো কিনা, সেটাকে আমরা স্মরণ করে সেইভাবে দেশটাকে সাজাবো কিনা। কেবলমাত্র বিদেশিদের কিংবা কেবলমাত্র জাতিসংঘের নির্দেশে নয়, কিংবা তাদের নির্দেশনায় নয়, আমরা আমাদের প্রয়োজনে আমাদের গরজে, যেমন করে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা আমাদের প্রয়োজনে দেশটাকে স্বাধীন করেছি, এই স্বাধীন দেশের এর ব্যবস্থাটা কি হবে, এই রাষ্ট্র কাঠামোটা কি হবে, এখানে গণতন্ত্র করা, এখানে জনগণের ক্ষমতায়ন করা, অর্থনৈতিক ক্ষমতায়ন করা, এবং তৃণমূলের মানুষ যাতে স্বাধীনতার সুফল ভোগ করতে পারে, সেই জায়গা থেকে আমার মনে হয় বিবেচনা করা উচিত। এবং আমাদের এই অর্জনটাকে সামনে রেখে 71-এ আমাদের ফিরে যেতে হবে, এবং 71-এর চেতনায় বাংলাদেশটাকে সাজাতে হবে। এবং উন্নয়ন মানে হচ্ছে এগিয়ে যাওয়া এবং সবাই মিলে এগিয়ে যাওয়া, অর্থাৎ বন্টন ছাড়া কেবলমাত্র উন্নয়ন, কেবলমাত্র মাথা পিছু আয়, সেটা সঠিক উন্নয়ন নয়। ধরুন আপনি আর আমি মিলে যদি 1 কোটি টাকা, ধরেন 1,10,00,000 টাকা আয়, আমার 10 টাকা আর আপনার 1 কোটি টাকা, তো মাথা পিছু আমি 50,05,000 টাকা পাবো, এটা তো আমার উন্নয়ন হলো না, টাকাটা তো আপনার কাছে রয়েছে। তো এই যে সোজা হিসাব, এটার জন্য অর্থনীতিবিদ হওয়ার দরকার নাই, মজ্জেম সাহেবের মতো অর্থনীতির বড় বড় বই পড়ার দরকার নাই। আমরা সাধারণ বুদ্ধিতে, ভেদ বুদ্ধিতেই বুঝতে পারি যে উন্নয়নের ভাগাভাগিটা হতে হবে, সর্বস্তরে ভাগাভাগি হতে হবে, এবং রাষ্ট্রযন্ত্রকে জবাবদিহির জায়গায় নিয়ে আসতে হবে। এবং সেই রাষ্ট্রযন্ত্রের আচরণ মানে হচ্ছে যে কেবলমাত্র ঊর্ধ্বতন নেতৃত্ব যদি তার সদিচ্ছা থাকে সেটাই শেষ কথা নয়, বড় কথা হচ্ছে যে রাষ্ট্রের সমস্ত মেশিনারিজটা কি বিহেভ করবে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেইভাবে রাষ্ট্রযন্ত্রটাকে ঢেলে সাজানোটাই সময়ের দাবি বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ জনাব আবু সাঈদ খান। ডক্টর গোলাম মোয়াজ্জেম হোসেন, সময় ফুরিয়ে আসছে ক্রমেই, আপনার শেষ মন্তব্য জানতে চাচ্ছি। আবু সাঈদ খান যে জায়গাটায় শেষ করলেন, ঠিক সেই জায়গাটাতে আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই প্রিয় বাংলাদেশটা এবার সুবর্ণ জয়ন্তী পালন করছে, সামনে এগুলোর পথের যেগুলি আবশ্যকীয় শর্ত, সেই শর্ত যেমন আমরা অর্থনৈতিক ক্ষেত্রে পূরণ করার চেষ্টা করছি, তার বন্টন ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা টেকসই রাখার ক্ষেত্রে আমরা সেটা করতে পারছি কিনা, না পারলে কিভাবে করব, সংক্ষেপে যদি বলেন। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার প্রধান প্রায়শই একটি কথা বলেন যে আমরাও পারবো, এরকম একটি কথা উনি প্রায়শই বলেন। আমার ধারণা যে এই বোধটি সকলের ভিতরেই রয়েছে, সুতরাং সেটিকে যদি আমরা আগামী দিনে কাজে লাগাতে পারি, সুতরাং যে জায়গাগুলোতে আমাদের ফাঁক দেখতে পাচ্ছি, পিছিয়ে রয়েছি, সেই ফাঁকগুলোকে পূরণ করে আমরা আসলে সম্ভব আমাদের এগিয়ে যাওয়া। মানবাধিকার সুশাসনের যে সমস্যাগুলোর কথা বলছি, সেগুলোকেও আমার ধারণা আইনি সংস্কার করা, আইনের দুর্বলতার জায়গাটি দেখা, প্রাতিষ্ঠানিক যে সমস্ত সংস্কারগুলো করা, সেগুলো কিন্তু এই স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাওয়ার পর্যায়ে কিন্তু সেই কাজগুলো করা দরকার পড়বে। আমরা এই কাজগুলো কিন্তু প্যারালালি করতে পারি। আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত সংস্কারের কথা আমরা বলি, যেমন মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে বিভিন্ন দেশের সাথে, আমাদের দক্ষতার জন্য কাজ করতে হবে, মানব সম্পদের উন্নয়নের কথা বলি, এগুলো করতে হবে। পাশাপাশি কিন্তু মানবাধিকার সুশাসনের জায়গাটিতেও প্যারালালি কাজ করবার প্রয়োজন রয়েছে। আমরা মনে করি যে আগামী দিনের যে ধরনের আমরা গুণগত মানসম্পন্ন যে বাংলাদেশ দেখতে চাই, উন্নত দেশ, এবং যেখানে বৈষম্যহীন যে বাংলাদেশ আগামী দিনে, বা বৈষম্য কমিয়ে আনার যে বাংলাদেশ আগামী দিনে দেখতে চাই, বা যেখানে সাম্য থাকবে এবং এই ধরনের ডিসপ্যারিটি থাকবে না মানুষের ভিতরে, এরকম যে প্রত্যাশা, সেটির জন্য যেগুলো করার, সেটি রাজনৈতিক নেতৃত্বই সে জায়গায় কাজ করবে, এবং জনগণ সেটিতে হয়তো সেই নেতৃত্বকে সহায়তা করবে, এবং সেই জায়গাটিতে
আমার ধারণা আইনি কাজগুলো করা দরকার আছে, প্রাতিষ্ঠানিক সংস্কার করা, এমনকি আমরা যেগুলো বলছিলাম নীতি সংস্কার করারও বিভিন্ন জায়গায় হয়তো দরকার পড়বে। সেই ধরনের উদ্যোগগুলো আমার মনে হয় যে এখন থেকে যদি আমরা নিতে পারি, তাহলে স্বল্পোন্নত দেশ থেকে যখন আমরা বেরিয়ে যাব 2026 সালে, তখন আমরা অনেক ভালো অবস্থায় আমরা বেরিয়ে গিয়ে উন্নয়নশীল দেশের কাতারে সামিল হতে পারবো। অনেক ধন্যবাদ গোলাম মোয়াজ্জেম হোসেন। আব্দুর রহিম হারমাসি, আমাদের একদম সময় নেই, এক লাইনে যদি আপনি আপনার না, আমি যেটি বলতে চাই যে এই যে অর্জনটা, এই অর্জনটা তো 12 বছরের অর্জন, এক যুগের অর্জন, অর্থাৎ আপনার 2009 সাল থেকে এই যে 2020 সালে এই অর্জনের কারণে কিন্তু আমরা এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে গেলাম। এই ক্ষেত্রে কিন্তু যেমন একটি অর্জন আছে, আমার ব্যক্তিগত অভিনয় এই 12 বছরের ক্ষেত্রে বাংলাদেশ আরেকটি বড় অর্জন করেছে বা অন্য একটা অনন্য জিনিস পেয়েছে বলে আমি মনে করি। যেভাবেই নেক না কেন, এই বাংলাদেশের মানুষ শেখ হাসিনা বা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো একজন রাষ্ট্র প্রধান পেয়েছে, একজন প্রধানমন্ত্রী পেয়েছে। এটাও কিন্তু বড় অর্জন বলে বাংলাদেশের মতো জায়গা থেকে যদি আলোচনা করেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে পরিষ্কারভাবে বলতে চাই এই তার যে বর্তমান যে দক্ষতা, মানে কাজের ক্ষেত্রে যে স্পৃহা, আত্মপ্রেম বা দেশপ্রেম, সব কিছু মিলিয়ে দেশের মানুষকে নিয়ে উনি যেভাবে এখন নতুন উদ্যমে কাজ করে চলেছেন প্রতিনিয়ত, এবং আমরা আপনারা সাংবাদিকরা সবাই জানি তার কাজের পরিধি বা তার কাজের মেধা বা সব কিছু মিলে, আমি তুলনা করতে যাব কিনা জানি না, তবে যদি আমি তুলনা করি যে কোনো বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেও যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি তুলনা করি, আমি কখনোই কোনো পিছের কাতারে রাখবো না। সেই কারণে বলি যে এই যে অর্জন, সেই অর্জনটাকে সামনে নিয়ে যদি মাননীয় প্রধানমন্ত্রীর আরো একটু গুছিয়ে, আরো একটু সুন্দর পরিষ্কারভাবে দেশটাকে আরো যদি এগিয়ে নিতে চান, আমার বিশ্বাস এই বাংলাদেশ অন্য একটি বাংলাদেশ হবে, এবং এই বাংলাদেশকে নিয়ে এখন যারা মডেল হিসেবে নিচ্ছে, সেই বাংলাদেশ একদম উন্নত বাংলাদেশের মডেল হিসেবে পৃথিবীর বুকে স্থান করে নেবে। এটা আমার নিজস্ব আত্মবিশ্বাস, এবং আমি জানি এই আত্মবিশ্বাস আমি হয়তো দেখে যেতে পারবো। অনেক ধন্যবাদ আব্দুর রহিম হারমাসি। আপনার এই আত্মবিশ্বাসের সঙ্গে নিশ্চয়ই আমরা অনেকেই সহমত পোষণ করব। আমরা শুধু এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেই বাংলাদেশে কোনো রকম বৈষম্য থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেই বাংলাদেশ হবে গণতান্ত্রিক। আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেই বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো বীজ থাকবে না। আর তাই তো আমরা আমাদের যে 4 মূলনীতি ঠিক করেছিলাম 30 লক্ষ শহীদের বিনিময়ে, রাষ্ট্রের 4 মূলনীতি, সেই 4 মূলনীতিকে বাস্তবায়ন করতে গিয়ে বারবারই বাংলাদেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। সামরিকতন্ত্রের বিষ বাষ্পে কলুষিত হয়েছে বাংলাদেশের গণতন্ত্রের আকাশ। সেই জায়গা থেকে আজ বাংলাদেশ একটু একটু করে এগিয়ে এসেছে। বাংলাদেশের মানুষ একটু একটু করে ফসল ফলিয়েছে। বাংলাদেশের মানুষ নতুন নতুন ধানের বীজ যেমন উৎপাদন করেছে, তেমনি চেতনার বীজও ছড়িয়ে দিয়েছে। আমরা প্রত্যাশা রাখতে চাই যে বাংলাদেশে শুদ্ধাচারের মাধ্যমে, বাংলাদেশের সুশাসনের মাধ্যমে, বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব, পরবর্তী প্রজন্ম এমন একটি বাংলাদেশ উপহার দেবে যে বাংলাদেশের শতবর্ষে বাংলাদেশ একটি উন্নত দেশে রূপান্তরিত হবে। শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, চেতনাগত উন্নয়নে, গণতান্ত্রিক পরিবেশগত উন্নয়নে এবং সামাজিক বন্টনগত উন্নয়নে। তেমন একটি বাংলাদেশের স্বপ্ন থেকে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং অবশ্যই বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরে বেরোবেন। শুভরাত্রি।